177 পাতা। আমি পুঙ্খানুপুঙ্খ ভালো করে পড়ছিলাম এবং আজকে সমস্ত পেপারগুলো কিছুটা ব্রিফ দিয়েছে। দেখো, এই বাজেটটায় কিন্তু একটা আলো আঁধারি খেলা একটা রয়ে গেছে। কাণ্ডের পরে সারা ভারতবর্ষের সব রাজ্য এবং কেন্দ্র সরকারও বাজেটে নারী সুরক্ষার জন্য কিন্তু টাকা বাজেট অ্যালোকেশনটা বাড়িয়েছে। এই রাজ্যের এইবারের বাজেট, যে রাজ্যে এত বড় ঘটনাটা হলো, সেই রাজ্যে বাজেটে কিন্তু সেই নারী সুরক্ষার জন্য কার্যত স্পিকটি নট। ভারতে কিন্তু ভারত সরকারের 60% এবং কোনো রাজ্য সরকারের 40% এই ডিস্ট্রিবিউশনে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনাটা চলে। তাহলে সেটার কি হলো? রাজ্য সেটার কি নেবে না? পি ট্যাক্সটা আসে না, প্রফেশনাল ট্যাক্স আমরা পাই না, এই রাজ্য সরকার পায় না। আর রাজকোষের যে ঘাটতি সেটা দেখাচ্ছে 73,177 কোটি টাকা। আর বলা হচ্ছে ঋণের পরিমাণ 81,510 কোটি টাকা। তাহলে এই যে বাজেটের অ্যালোকেশন, সেই বিপুল অঙ্কের টাকা সেটা আমরা পাবো কোথার থেকে? আশাকর্মীদের কিন্তু স্মার্টফোনের চেয়ে তো বেশি দরকার ছিল এই মুহূর্তে। স্মার্টফোন দরকার ছিল, কিন্তু তার চেয়ে বেশি দরকার ছিল বেতনটা বাড়ানো। কারণ তাদের বেতন এত কম, 5,000 সামথিং টাকা তারা হাতে পায়। আচ্ছা, তোমরা তো এখানটা চ্যানেলে কাজ করো, 5,250 টাকা আজকের যুগে কারো বেতন বা ভাতা হতে পারে? আমি কোথাও ঘাটালে কোথাও পশ্চিমবঙ্গ সরকারের কোনো রকম ডেভেলপমেন্টের ওয়ার্ক দেখতে পাইনি। আমি জানি না আমার চোখে এড়িয়ে গেছে কি না, তোমরা হয়তো গেলে পরবর্তীকালে বের করবে। আমি বলছি 35% ডিএ তো তোমার এখনও ডিউ। ভারতবর্ষে পিছিয়ে ডিএর ক্ষেত্রে পিছিয়ে পড়া রাজ্যের 1 নম্বরে আছে রাজ্য, পিছন থেকে 1 নম্বরে। গতকাল যে বাজেট অধিবেশন দেখেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ বাজেট অধিবেশন, কারণ 2026-এ রয়েছে বিধানসভা, এবং সেই বাজেট অধিবেশনের দিকে রীতিমতো সারা রাজ্যের চোখ ছিল, যেমন তেমনি কেন্দ্রেরও কোথাও না কোথাও সেই বাজেট নিয়ে, রাজ্যের বাজেট নিয়ে তাদেরও কিছু না হলেও মাথা ব্যথা ছিল। তার কারণ 2 সপ্তাহ আগেই আমরা দেখেছিলাম যে কেন্দ্রের বাজেট ঘোষণা হয় এবং সেই বাজেটকে নিয়ে রীতিমতো একের পর এক বাংলার প্রতি বঞ্চনা হয়েছে থেকে শুরু করে একের পর এক দোষারোপ করতে থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের প্রথম সারির নেতৃত্বরা। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর ঝন্টুর বড়াইক। দাদা, প্রথম যে প্রসঙ্গের দিকে আসছি, গতকাল যে বাজেট হয়েছে, সেই বাজেট যদি আপনি একটু বিশ্লেষণ করেন, সাধারণ মানুষের জন্য কতটা লাভজনক হবে এবং কি কি জিনিস করলে এই বাজেটে এই বছরটা ভালোভাবে আমাদের যাবে? সাধারণ মানুষের বাজেটের যে রাজ্য কালকে বাজেট প্লেস করেছে, 177 পাতা। আমি পুঙ্খানুপুঙ্খ ভালো করে পড়ছিলাম এবং আজকে সমস্ত পেপারগুলো কিছুটা ব্রিফ দিয়েছে। দেখো, এই বাজেটটায় কিন্তু একটা আলো আঁধারি খেলা একটা রয়ে গেছে। কীরকম আমি বলি, বাজেটে কিন্তু বেকারদের কর্মসংস্থান, সেটা সংগঠিত কিংবা অসংগঠিত, এই সেক্টরগুলোকে কিন্তু খুব একটা বেশি স্বচ্ছতার সাথে হাইলাইট করা হয়নি। আমি বলতেই পারি যে আমি এত কাজ কর্মসংস্থান করলাম, কিন্তু কর্মসংস্থানের এই কথাটার মধ্যেও কতগুলো জাগলারি থাকে যে কর্মসংস্থানটা কি স্থায়ী। কারণ আমরা প্রিভিয়াসের দেখেছি, এর আগে রাজ্যে 100 দিনের কাজটাও কর্মসংস্থানের মধ্যে ইনক্লুড করা হয়েছে। নিশ্চয়ই 100 দিনের কাজটা কর্মসংস্থান আমি মনে করি না, কারণ সেই কর্মসংস্থানটা স্কিল না আনস্কিল্ড, সেই ডিফারেন্সিয়েট কিন্তু এই বাজেটে নেই। বলা হচ্ছে কর্মসংস্থান হয়েছে। আগের বাজেটটায় আমরা 5 লক্ষ চাকরির কর্মসংস্থানের প্রভিশন সরকার রেখেছিল। এই বাজেটে সেইভাবে ডিরেক্ট কিছু না বললেও বলা হচ্ছে প্রচুর কাজ হবে, এটা হবে সেটা হবে। আমি বলছি কোন ক্ষেত্রে? চপমুড়িতে বিক্রির ক্ষেত্রটা উন্মুক্ত হলো, নাকি স্থায়ী পরিকাঠামোযুক্ত সংগঠিত ক্ষেত্রে চাকরিটা বাড়লো, নাকি এই যে যেমন শিক্ষিত তার জন্য কর্মসংস্থান সেই মাপের হলো, উন্মুক্ত হলো? সেটা কিন্তু স্বচ্ছ নয়। যেমন ঠিক যেমন উত্তরবঙ্গ উন্নয়ন আমি শুরু করি, আমার বাড়ি যেহেতু উত্তরবঙ্গে, আমি এই পার্টটা খুব ভাইটাল, কারণ ওই অঞ্চলটা প্রান্তিক। আমরা খুব রসিকতা করে বলি আমরা নর্থ বেঙ্গলে নয়, নর্থ বেঙ্গলে থাকি। সেই উত্তরবঙ্গে 866.26 কোটি টাকা দেওয়া হয়েছে বাজেট অ্যালোকেশনে। কিন্তু প্রশ্নটা হচ্ছে 2011 সালের সেন্সাস অনুযায়ী সেখানে 2,20,01,873 জন লোকের বসবাস। অর্থাৎ যদি ডিভাইড করো অ্যালোটেড ফান্ড দিয়ে, তাহলে দেখা যাচ্ছে জনপিছু বা মাথা পিছু সেখানে খরচা হচ্ছে সরকারের ডেভেলপমেন্টের জন্য 2 টাকা 86 পয়সা।
একটা মানুষ পিছু একটা সরকার যদি সারা বছরের ডেভেলপমেন্ট 2 টাকা 86 পয়সা অ্যালট করে, সেটা নিশ্চয়ই খুব ভালো লক্ষণ নয় বাজেটের। আবার ঠিক একইভাবে রাজ্য বাজেটের একটা দিক হচ্ছে, আমি দেখলাম স্পেসিফিক, যে তার নর্থ বেঙ্গলের অত বড় জনপদের জন্য 866 কোটি টাকা, তার 6.5 গুণ বেশি অ্যালটমেন্ট হচ্ছে সংখ্যালঘু বিষয়ক। আমি বলছি সংখ্যালঘু বিষয়ক তো ভালো, সংখ্যালঘু তো প্রান্তিক, তারা যে কোনো সংখ্যালঘু, আমি এখানে মুসলিমদের কথা তো শুধু বলা হয়নি, সব ধরনের ভাষাগত। আমি বলছি এই এই সংখ্যালঘু উন্নয়নের কার কোন দপ্তরের কত ফান্ড, ধরো ধর্মীয় সংখ্যালঘুদের জন্য কত, ভাষাগত সংখ্যালঘুদের জন্য কত, এথনিক জাতিগত সংখ্যালঘু আদিবাসী যারা, তাদের জন্য কত, সেটা স্পেসিফিক কিন্তু রাজ্যে বলা নেই। এটা ফান্ড ডাইভার্ট করে বলে দেওয়ার কথা। ঠিক যেমন উত্তরবঙ্গে 15টি আদিবাসী জনজাতিদের জন্য উন্নয়ন বোর্ড রাজ্য সরকার খুলেছিল। তারপরে ট্রান্সজেন্ডার রূপান্তরকামীদের জন্য আলাদা উন্নয়ন বোর্ড আছে, নমশূদ্র আর মতুয়াদের জন্য বোর্ড। এগুলোর জন্য কত কি টাকা দেওয়া হলো নেই বাজেটে। যেমন আমি নেইগুলো দিয়ে শুরু করছি, তারপরে আছেগুলো দিয়ে আসছি। নেই যেমন অভয়া কাণ্ডের পরে সারা ভারতবর্ষের সব রাজ্য এবং কেন্দ্র সরকারও বাজেটে নারী সুরক্ষার জন্য কিন্তু টাকা বাজেট অ্যালোকেশনটা বাড়িয়েছে। এই রাজ্যের এইবারের বাজেট, যে রাজ্যে এত বড় ঘটনাটা হলো, সেই রাজ্যে বাজেটে কিন্তু সেই নারী সুরক্ষার জন্য কার্যত স্পিকটি নট। হ্যাঁ, কারণ ইতিমধ্যে আমি দেখলাম অভয়া হওয়ার পরে আজ অবধি 6-7 মাসে অন্তত 50টার কাছাকাছি রেপ অ্যান্ড মার্ডারের হয়েছে। তার মধ্যে শেষতমটা স্মার্ট সিটি নিউ টাউনে কি বিভৎস নৃশংসতার সাথে হত্যা করে নাবালিকাকে রেপ করা হয়েছিল, অর্থাৎ পোস্টমর্টম রেপ যেটাকে বলি। তো সেটা নিয়ে কিন্তু নেই অ্যালোকেশনে। তারপরে যেমন ধরো তোমার এখানে বলা হচ্ছে যে শিক্ষা নিয়ে, শিক্ষার খাতে মাত্র বিগত বাজেটের থেকে 100 কোটি টাকা বাড়ানো হয়েছে। শিক্ষা যেখানে সবচাইতে ভয়ানক অবস্থা রাজ্যের শিক্ষা ব্যবস্থায়, যেখানে শিক্ষক রিক্রুটমেন্ট কোনো স্তরেই নেই, প্রায় প্রাইমারি হায়ার সেকেন্ডারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক। সেই টাকা, এই টাকা দিয়ে কী করে সেটা হবে? বলা হচ্ছে নদী সংযুক্তির জন্য 200 কোটি টাকা। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, 200 কোটি টাকা দিয়ে আমি পশ্চিমবঙ্গের যে বন্যাপ্রবণ মালদা মুর্শিদাবাদের নদী, তার একটা নদী বাঁধ তৈরি করা হবে না, একটা নদী বাঁধের জন্য সাফিসিয়েন্ট বাজেট নয়। আমি বলছি এগুলো এই যে দিকগুলো, আর তারপরে যে বাংলার বাড়ি প্রকল্পটা, ইটস ভেরি গুড সাইন। এটা খুব ভালো একটা দিক যে বাংলার একটা বড় অংশের বাড়ি প্রয়োজন, গৃহহীন আমাদের এখানকার গ্রামের মানুষ, বিশেষ করে মালদায় মালবাজারে যখন একটা ঘূর্ণিঝড় আসলো, কয়েক মিনিটের মধ্যে আমরা দেখলাম ওই এলাকার সব বাড়ি ভেঙে গেল আদিবাসীদের। তো ফলে বাড়ি নেই, পাকা বাড়ি, এটা দরকার। কিন্তু এখানে একটা গুরুতর প্রশ্ন যেটা উঠছে, যে ভারতে কিন্তু ভারত সরকারের 60% এবং কোনো রাজ্য সরকারের 40% এই ডিস্ট্রিবিউশনে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনাটা চলে। তাহলে সেটার কি হলো? রাজ্য সেটার কি নেবে না? রাজ্য নিজে একা দিতে গেল কেন? রাজ্য তো ওই 16 লক্ষ বাড়ির জন্য অ্যালোটেড যে ফান্ড, যেটা 1,20,000 টাকা করে ধরলে পরে যে অ্যামাউন্টটা গৃহ যোজনায় যে এটা রাখা হয়েছে তোমার আবাস যোজনায়, প্রায় 16 কোটি টাকা, সেই টাকাটা কিন্তু মানে 16,000 কোটি টাকা, এই টাকাটা তো 40% ডিস্ট্রিবিউট হলে তো আরও লোককে ইনক্লুড করা যেত। 16 লক্ষ কেন? এটা দিয়ে অন্তত 50-60 লক্ষ বাড়ি ইনক্লুড হতো যদি সেন্ট্রালের 60% নিতাম। আমি জানি না এটা কেন করলো। আর আরেকটা জিনিস যেটা, এই যে ছোট এমএসএমইর যে এবার বাজেটে এমএসএমইটাকে একটা বৃহত্তর অর্থে দেখা হয়েছে ভারত সরকারের বাজেটে। দেখবে তুমি এমএসএমইতে রাজ্যগুলোকে বলাই হয়েছে 2.5 কোটি টাকা করে নিতে পারবে লোন, এবং সেইটা 50 বছরের জন্য উইথাউট ইন্টারেস্ট। এমএসএমইতে যেটা বাংলা 1 নম্বরে, এই এমএসএমইতে কিন্তু বাজেট অ্যালোকেশন অনেকটা কমে গেল। এবং এই যে সব কিছু নিয়ে বাজেটটার আরেকটা সিরিয়াস ইস্যু, কালকে আমি বলছিলাম একটা চ্যানেলে হিসাব করে, যে এই মুহূর্তে রাজস্বের ঘাটতি 35,314 কোটি টাকা। অর্থাৎ রাজস্ব মানে ট্যাক্স নেই, উঠেনি। কেনই বা উঠবে? কারণ ভারী শিল্প নেই, কৃষিক্ষেত্র থেকে আমাদের তেমন একটা ট্যাক্স আসে না। আমাদের চাকরিজীবীদের যেহেতু ডিএ সবচেয়ে কম ভারতবর্ষের মধ্যে,
পি ট্যাক্সটা আসে না, প্রফেশনাল ট্যাক্স আমরা পাই না, এই রাজ্য সরকার পায় না। আর রাজকোষের যে ঘাটতি সেটা দেখাচ্ছে 73,177 কোটি টাকা। আর বলা হচ্ছে ঋণের পরিমাণ 81,510 কোটি টাকা। তাহলে এই যে বাজেটের অ্যালোকেশন, সেই বিপুল অঙ্কের টাকা সেটা আমরা পাবো কোথার থেকে? তাহলে তো আমাদের একটাই পথ খোলা আছে, ঋণ নিতে হবে। মানে একেই তো এই মুহূর্তে রাজ্যে একটা শিশু জন্মালে নাকি 50,000 টাকা ঋণ নিয়ে জন্মায়। তাহলে আর কত টাকা ঋণ নিলে পরে আমরা ঋণ খেলাপির চরমতম পর্যায়ে চলে যাব আমি জানি না। এটা বাজেটের আমার ক্রিটিক্যাল পার্ট। আশাকর্মীদের স্মার্টফোনের জন্য টাকা দিয়েছে, ভেরি গুড, 200 কোটি টাকা। কিন্তু যতদূর আমার খেয়াল পড়ছে 200 কোটি টাকা কিন্তু অ্যালোটেড হয়েছিল 2019 সালে সেন্ট্রাল গভর্নমেন্টের নারী এবং শিশু কল্যাণ দপ্তর থেকে। 254 কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছিল আশাকর্মীদের জন্য, কারণ ওরা স্পাইনাল কর্ড অফ দ্য হেলথ সেক্টর। সেই টাকাটা কি ওই টাকাই? বিরোধীরা বলছে এটা অবশ্য, আমি জানি না, ওই টাকাটা কিন্তু দেওয়া হয়নি। দ্বিতীয়, আশাকর্মীদের কিন্তু স্মার্টফোনের চেয়ে তো বেশি দরকার ছিল এই মুহূর্তে। স্মার্টফোন দরকার ছিল, কিন্তু তার চেয়ে বেশি দরকার ছিল বেতনটা বাড়ানো। কারণ তাদের বেতন এত কম, 5,000 সামথিং টাকা তারা হাতে পায়। আচ্ছা, তোমরা তো এখানটা চ্যানেলে কাজ করো, 5,250 টাকা আজকের যুগে কারো বেতন বা ভাতা হতে পারে? মানে আমি বলছি, এটা তো অনুদান না, তারা তো পরিশ্রম করে, বেতন তো। এইটা বাড়ানো কিন্তু খুব জরুরি ছিল বলে আমার মনে হয়। ফলে সার্বিকভাবে এই বাজেটটায় কিন্তু একটা দোলাচল ধন্দ রয়ে গেছে। লোকে বলছে সামাজিক ক্ষেত্রগুলোতে লক্ষ্মী ভাণ্ডারে বাড়ায়নি। আমি বলছি সেটার সময় হয়তো মুখ্যমন্ত্রী মনে করেছে এখন নয়, উপযুক্ত সময় সামনের বছর। কারণ টাকাটা তুলে রাখি, ভোট অন বাজেটের আগে প্রচুর অঙ্কে বাড়ানো যাবে। কারণ এখন বাড়ালে যারা পাপক তারা ভুলে যাবে, মানুষের স্মৃতি তো দুর্বল। তাই রেখে দিচ্ছি, এক ঝাঁপে ভোটের ঠিক আগ মুহূর্তে আমরা ঝোপ বুঝে কোপ মারবো, যাতে এটা দিলে পরে ভোটটা আমাদের পুষ্ট হয়। কিন্তু তারপরেও একটা প্রশ্ন, স্থায়ী পরিকাঠামো ডেভেলপমেন্টে কিন্তু এই বাজেটে শিল্পের ক্ষেত্রে বিশেষ করে খুব একটা বেশি বলা হয়নি। একটা প্রসঙ্গ আমি এখানে যুক্ত করতে চাইছি। গতকাল যে বাজেট আমরা দেখলাম সেখানে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গঙ্গাসাগরের সেতু নির্মাণের জন্য। গঙ্গাসাগরের নদীর নব্যতা অনেকটা বেশি, সেখানে 500 কোটি টাকাই কি যথেষ্ট? গঙ্গাসাগরে কিন্তু এর আগের বাজেটে একটা মোটা অঙ্কের টাকা অ্যালট হয়েছিল বিগত বছরে। যতদূর আমি জানি সেতু হবে, কলকাতার সাথে যোগাযোগ হবে, 2,000 কোটি টাকার মতন সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকি। সেই অ্যালটমেন্টটার সম্পর্কেও কিন্তু আমরা জানি না কী হলো। 500 কোটি টাকা ওখানে সাগরদিঘির গঙ্গাসাগরের উন্নয়নের জন্য হয়েছে, নাকি উন্নয়নের পারপাসে মিষ্টি খাওয়ানোর জন্য হয়েছে আমি জানি না। কারণ 500 কোটি টাকা দিয়ে কিছুই হয় না। ঠিক যেমন রসিকতাটা হয়েছে ঘাটাল নিয়ে, যে ঘাটালে কংসাবতী, দ্বারকেশ্বর, রূপনারায়ণ, শিলাবতী, ঝুমি, এই সব নদীর আবর্তে বিস্তীর্ণ এলাকা, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, আরামবাগ, একটার পর একটা এলাকা একদম জলের তলায় চলে যায়। শতাব্দী প্রাচীন এটা সমস্যা। সেই জায়গায় যখন বিগত সরকার বিগত 2022 সালের 26শে জুন সেন্ট্রাল গভর্নমেন্ট 1500 কোটি টাকা অ্যালোটেট করতে চেয়েছিল রাজ্যের দাবি মেনে, শর্ত ছিল জমিটা লাগবে। ঘাটাল পাইলট প্রজেক্টটা তো জমি দিতে হবে আপনার। রাজ্য কিন্তু জমিটা তৈরি করতে পারেনি, জমিটা অ্যালট করতে পারেনি, জমিটা অধিগ্রহণ করতে পারেনি। তাই ফান্ডটা কিন্তু ব্যাক করে চলে যায়। তাহলে 22-এ যদি সেটা 1500 কোটি টাকা হয়, যারা একটু ন্যূনতম অর্থনীতিটা বোঝে, বাজার অর্থনীতি, তাহলে আজকের যুগে 3 বছরের মধ্যে রূপনারায়ণ, কংসাবতী, দ্বারকেশ্বর দিয়ে নিশ্চয়ই জল দাঁড়িয়ে থাকিনি, বয়েই গেছে। তাহলে এআইসিপিআইয়ের নিয়ম অনুযায়ী ফান্ডের অ্যালোকেশনে এই টাকাটার পরিমাণও বেড়েছে প্রকল্পে, অর্থাৎ 1,500 কোটি টাকা আজকের যুগে দাঁড়িয়ে নিশ্চয়ই 2,500-3,000 কোটি টাকার নিচে হবে না, দ্বিগুণের কাছাকাছি। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী যে 500 কোটি টাকাটা তিনি ইনভেস্ট করলেন, এই ইনভেস্টমেন্টটা ফর হোয়াট পারপাস? এই ইনভেস্টমেন্টটা কি আদৌ ঘাটালের এক বেলচা মাটি ফেলতে সাহায্য করবে? কারণ আমি বলি যে এই 500 কোটি টাকার মধ্যে বলা হচ্ছে 300 কোটি নাকি অলরেডি খরচা হয়ে গেছে। ঘাটালে আমি লাস্ট
কিছুদিন আগে গিয়েছিলাম এই এন্টার এলাকাটার এই ঘাটাল প্রজেক্টের উপরে আমার নিজের একটা কাজ চলছে গবেষণামূলক। আমি ঘাটালে কোথাও পশ্চিমবঙ্গ সরকারের কোনো রকম ডেভেলপমেন্টের ওয়ার্ক দেখতে পাইনি। আমি জানি না আমার চোখে এড়িয়ে গেছে কি না, তোমরা হয়তো গেলে পরবর্তীকালে বের করবে। কিন্তু ঘাটালে কিন্তু 500 কোটি টাকার পাইলট প্রজেক্টে ঘাটালের মানুষের মিষ্টি মুখ ছাড়া কিছু হবে না, বা একটা জোর হলে শিলান্যাস হতে পারে নাকি এটা পলিটিক্যালি মাইলেজ দেওয়া অভিষেককে। কারণ অভিষেকই তো প্রথম দাবিটা করেছিল দেবকে পাশে বসিয়ে সাংসদকে, যে ঘাটালে আমরা খুব শীঘ্রই প্রকল্প শুরু করে শেষও করব। কিংবা এমন হতে পারে যে 2রা জানুয়ারি 2025 কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছে, জনস্বার্থ মামলা, প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম আর বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে। তারা রাজ্য সরকারের কাছে 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলেছিল যে ঘাটাল প্রজেক্টটা কত দিনে কত টাকা শেষ করা যাবে, এর দ্বারা কারা কারাও কীভাবে উপকৃত হবে, বন্যা নিয়ন্ত্রণ এবং সেচের জন্য কি কি হতে পারে এর ফলে। এই 6 সপ্তাহের রিপোর্টটায় শুধুমাত্র কোর্টকে দেখানোর জন্যই কি এটা হলো অ্যালটমেন্ট। আবার বলা হলো 2 বছরের মধ্যে প্রজেক্টটা শেষ হবে, অর্থাৎ সরকার সামনের বছর ক্ষমতায় আসলে তার পরের বছর, অর্থাৎ সামনের বছর ক্ষমতায় আসাটা লক্ষ্য হয়ে পরেরটা বিধেয় হয়ে না যায় একটা উদ্দেশ্য। বাজেট কি কোথাও ভোটকে কেন্দ্র করেই বাজেটটা করা হলো? আমি বলবো ভোটটা তো আর এখনও 1 বছর বাকি। অবশ্যই ভোটমুখী বাজেট তো কিছুটা হলেও হলো। আমি মনে করি সামনের বছর ভোট অন বাজেটের ভোটমুখীকরণের আরেকটা ড্রেস রিহার্সাল হয়ে রইল এটা। কারণ এখানে সংখ্যালঘুদের জন্য যে ফান্ডিংটা দেওয়া হয়েছে, আমি আশ্চর্য হলাম। বিগত বছরে মাদ্রাসার যে অ্যালটমেন্টগুলো ছিল তাতে এখনও মাদ্রাসার শিক্ষকরা বেতন পায় না ভালো মতন। তারা মাঝে মধ্যে এসে ধর্ণা দেয় বা নবান্ন অভিযান করে, ঠিক আছে। সেখানে সীমান্তবর্তী এলাকাগুলো মালদা মুর্শিদাবাদের মতন পোরাস বর্ডার এলাকায় স্কুল নেই সরকারি, ফলে বাধ্য হয়ে ওখানকার ছেলেমেয়েরা এই খারিজি মাদ্রাসায় মাথা ঘুরছে। যে মাদ্রাসাগুলো আমরা অভিযোগ স্পেসিফিকভাবে জানি যে একাধিক সময় জঙ্গিদের কার্যকলাপের অন্যতম স্বর্গরাজ্য হয়েছে। তাহলে সেই জায়গায় গিয়ে আমি আরও 600 মাদ্রাসা অ্যালটমেন্ট করলাম। আগের মাদ্রাসাগুলোই আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পারলাম না, আধুনিক ব্যবস্থা আনতে পারলাম না, কম্পিউটার দিতে পারলাম না, বেতন দিতে পারছি না, রিক্রুটমেন্ট বন্ধ। ফলে আমি জানি না এটা সরকার কী সেন্সে, তবে এইটা তো একদম বাস্তব সত্য। দিল্লি নির্বাচনটা রেজাল্টের কথা দিদিভাই অন্তত মাথায় রেখেছেন বাজেটে, তা না হলে এই বাজেট হতে পারে না। আমি বিগত বছরেরও বাজেটের কিছু প্রশংসার দিক দেখেছিলাম, আজকে কিন্তু আমি এটাকে দিশাহীন ছাড়া কিছু বলতে পারবো না। মানে দিদিভাই কাকে সন্তুষ্ট করতে গিয়ে কী করলেন, নাকি এধার কামাল ওধার কামাল ওধার করতে গিয়ে সমস্ত ল্যাজে গবরে হয়ে গেল। কারণ 200 কোটি টাকা তুমি নদী সংযোগ করতে বলছো, মালদার একটা নদী বানাতেই 200 কোটি টাকা লাগে, কি হবে আমি জানি না। ঠিক আছে, কোনো ডিএ 4% তুমি ঘোষণা করলে, আমি বলছি 35% ডিএ তো তোমার এখনও ডিউ। ভারতবর্ষে পিছিয়ে ডিএর ক্ষেত্রে পিছিয়ে পড়া রাজ্যের 1 নম্বরে আছে রাজ্য, পিছন থেকে 1 নম্বরে। দরিদ্র ঝাড়খণ্ড যদি এআইসিপি মেনে দিতে পারে, রোশনাল তুমি কেন দিতে পারবে না? ঠিক আছে, এই যে সরকার যাদের রাজস্বের কোনো ঠিক নেই, মদ বিক্রিটা রাজস্বের যদি টার্গেট হয়ে থাকে তাহলে রাজস্বের তো এই ঘাটতিতেই হবে। তখন তোমাকে দেনার করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে দেনার তুল্যমূল্য বিচার করছিলেন যে আমরা জিডিপির এত শতাংশ দেনা, সেন্ট্রাল নাকি এত শতাংশ দেনা। আমি বলছি সেন্ট্রাল বা স্টেট দেনার এই তুল্যমূল্য বিচারটা কেন দিদিভাইয়ের মাথায় আসলো? তুমি দেনা শূন্য করলে তো তোমারই ভালো, তোমার ক্রেডিট। তুমি তুল্যমূল্য সেন্ট্রালে বিচার করলে তখনই যখন তোমার ডাল মে কুচ কালা। তোমার বাজেটটা তো দেখিয়ে দিল 81,000 কোটি টাকার তুমি অলরেডি দেনা। বামফ্রন্ট কিন্তু এই দেনাটা রেখে যায়নি এতটা। দাদা, একটা প্রসঙ্গ আমি করতে চাইছি, আপনি বামফ্রন্ট আমলের কথা বললেন। সেক্ষেত্রে গত বছরের যে বাজেট আমরা দেখেছিলাম সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে বামের আমলে বেশি দরিদ্রের হার অনেকটা বেশি ছিল, কিন্তু তৃণমূল সরকার আসার পর সেখানে নাকি 49% গরিবের সংখ্যা কমেছে আমাদের রাজ্যে। আমি জানি না এই পরিসংখ্যানগুলো উনি কোথা থেকে দেন। কিছুদিন আগে ভারত সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের একটা রিপোর্ট বেরিয়েছিল, পশ্চিমবঙ্গে 70% মানুষ 40% কৃষি জমির উপর ডিপেন্ড করে থাকে।
পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের মাত্রা অতিরিক্ত চাপ আমরা সবাই জানি, লকডাউনে সেটা একদম উন্মোচিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গে দরিদ্র কমার যে ক্রাইটেরিয়াগুলো, তার মধ্যে একটা কাজ, কর্মসংস্থান, সেটা আমি তো চোখে দেখতে পাই না, আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না। আমরা দেখতে পাই কিছু ধর্ণা মঞ্চ। আমি জানি না সঞ্জিতা দেবী এগুলো কোন সমস্যা হচ্ছে। দেখুন, আমরা গবেষণা করি, আমাদের গবেষণাপত্র লিখতে গেলে আমাদের সোর্স বলতে হয়, সরকারকে তো আর সোর্স বলতে হয় না, সরকারকে শ্বেতপত্র প্রকাশ করতে হয় না। তাই সরকার নিজের মনের মতন করে বলেই দেয়। যেমন কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে তার রাজত্বে স্বাস্থ্যসাথী প্রকল্পে নাকি 9 কোটি পরিবার স্বাস্থ্যসাথী উপভোক্তা। আমি বলছি 9 কোটি হলে পার পরিবার পিছু যদি 3 জন করে লোক করা হয়, তাহলে 27 কোটি, 3 নং 27, সোজা অঙ্ক। তাহলে রাজ্যে কি 27 কোটির উপরে লোক আছে বসতি? লাস্ট 2011 সেন্সাস তো আমি জানি 10 কোটির পশ্চিমবঙ্গবাসী। আমি জানি না তার সপক্ষে কী যুক্তি, কী তথ্য নেতা, মন্ত্রী, রাজনীতিবিদদের তো দেওয়ার প্রয়োজন থাকে না, আমরা একাডেমিশিয়ানরা দিতে বাধ্য, ওদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফলে জনগণ তাই দেখছেন। হ্যাঁ, জনগণ ফি বছর বাজেট দেখেন, ফি বছর বাজেটে এত এত প্রতিশ্রুতি দেখেন, ফি বছর এ রাজ্যে গ্লোবাল সামিট হয় বিজনেসের। আমি জানি না তারপরে আর শিল্পগুলো কোথায় উড়ে যায় তাড়াহুড়া করে, হয় মঙ্গল গ্রহে চলে যায় নাকি চাঁদে চলে যায়, আমি জানি না। কিন্তু আমি অন্তত দেখতে পাই না। ঠিক যেমন লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নামক একটি কোম্পানির জলের বোতল আমি আজ অবধি দেখতে পাইনি বাজারে, অথচ ক্লেম করা হয় অভিষেকবাবুর তরফ থেকে ওটা জলের কোম্পানি, জলের বোতলে জল বিক্রি করে তারা। তোমরা খেয়েছো কি না জানি না, আমি পাইনি। বহু জায়গায় তো ঘুরি আমি, নর্থ বেঙ্গল ঘন ঘন চলে যাই বাড়িতে, আমি পাই না কোনো ট্রেনে বাসে। ফলে হয়তো আছে, ঠিক আছে। তবে আমার কতগুলো সংশয় আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে বাজেট নিয়ে কিন্তু আমার এই দিকগুলো, মহিলা সুরক্ষার ব্যাপারটা একদম নিশ্চুপ কেন রইল, কেন এত নারী নির্যাতনের পরেও সরকার মহিলা সুরক্ষা, আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষার কেন সরকার এআই বেসড এডুকেশনটাকে প্রমোট করলো না সরকারি স্তরে। এইগুলো কিন্তু, এই কথাগুলো কিন্তু থাকছে তোলা। মানে ঠিক এমন যেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বলেন আমি ট্রেডমিলে ছুটতে ছুটতে বাজেট করি, ঠিক তেমনই হয়তো ট্রেডমিলে ছুটতে ছুটতে এই ধরনের একটা হার্ড অ্যান্ড ফাস্ট বাজেট করেছে। 177 পাতা, আরও খুঁটে খুঁটে পড়লে হয়তো তার ভালো ভালো আরও কিছু দিক দেখতে পাবো, আমি জানি না। তবে আপাতত যে দিকগুলো আমরা খুব মনে হচ্ছে ইম্পর্টেন্ট খুব, সেগুলো কিন্তু কতগুলো সংশয় নিয়েই লিপিবদ্ধ হয়ে রইল আমাদের মনে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।